নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা বাবা, মা, আমি এবং পরমা। মিনিটা ঘুমিয়ে পড়েছে, বড্ড অবেলাতে ঘুমালো। বিষ্ণুপুর আসার পর থেকেই খাওয়া দাওয়ার পর ছুটির দিনে বাড়ির সামনের ফাঁকা এই জমিটুকুতে একটু বসি। এখনো তেমন গরম পড়েনি, এখন বসন্ত। চারপাশে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ একেবারে লালে লাল হয়ে আছে। সারাটা দুপুর আর রাতভর কোকিল ডেকে চলে। বইটই এখানে বিশেষ একটা পাই না, ওই রবিবারের কাগজের লেখাগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। অফিস থেকে শনিবার আসার সময়ে কিছু ম্যাগাজিন নিয়ে আসি। শনি রবিবারে পড়ে আবার সোমবারে সেগুলো ফেরত নিয়ে যাই অফিসে। দূরে ছিন্নমস্তার একটা মন্দির আছে, তার পাশে বনবিভাগের ইউক্যালিপটাস প্ল্যান্টেশন। ভারী সুন্দর দেখায় ওদিকটা। কোনো কোনো রবিবার পরমা আর মিনিকে নিয়ে হাঁটতে যাই ওদিকে। অবশ্য এখানে আমাদের সকলেরই প্রচুর হাঁটাহাঁটি হয়। সকালে বাজার যাওয়া আসাতেই তো প্রায় মাইল 3 পথ হাঁটতে হয়। তারপর ফিরেই মিনিকে স্কুলে পৌঁছে দিয়ে এসে চান খাওয়া করে আবার অফিস যাই। পরমাই স্কুল থেকে নিয়ে আসে মিনিকে, হেঁটে যায় হেঁটেই আসে। সাইকেল রিক্সা নিয়ে যেতে পারত, কিন্তু তাতে রোজ 1 টাকা করে খরচ হয়। আমার আয়ে এত বড় বিলাসিতা ঠিক পোষায় না। এমন সময় পরমা হঠাৎ একটা পান হাতে করে এসে বলল, এই খাবে নাকি পান? পান হঠাৎ এখন? অত জেরার উত্তর দিতে পারবো না বাপু, যদি খাও তো বল। পানটা মুখে দিয়ে বললাম, বসবে? চেয়ার আনবো ঘর থেকে? না না, এখন সময় হবে না। এই শোনো, ঠিক সময় মতন বাস স্ট্যান্ডে চলে যেও কিন্তু। বাস স্ট্যান্ডে? কিন্তু কেন? রবিদার বৌদি তো গাড়িতেই আসবেন লিখেছেন। হ্যাঁ লিখেছেন, কিন্তু যদি বাসে এসে পড়েন? বাহ, তা কেন করবেন, ওনাদের নিজেদের গাড়ি আছে। আহ, অত তর্ক করো না তো। বুঝতে পেরেছি, আসলে আমার দাদা বৌদি তো, তোমার তো গা থাকবে কেন? তোমার বাড়ির কেউ হলে সকাল থেকে কতবার গিয়ে বাস স্ট্যান্ডে খোঁজ খবর করে আসতে। হ্যাঁ, তা হয়তো করতাম, কারণ আমার আত্মীয় স্বজনদের তো আর গাড়িতে করে আসবার কথা থাকতো না। পরমা চলে গেল। পরমা কারো সঙ্গে মানিয়ে থাকতে পারল না বলে কলকাতা ছেড়ে বিষ্ণুপুরে চলে আসতে হয়েছিল আমায়। আমাদের বসু পরিবারতন্ত্রে আমার স্থানটা সব দিক দিয়ে এত নিচুতে ছিল যে ওই ব্যাপারে অশান্তি পাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না আমার। বন্ধু বান্ধবরা বলতো বটে যে জয়েন্ট ফ্যামিলির দিন চলে গেছে, আমি শুনতাম, কিন্তু যার একা থাকার সামর্থ্য নেই তার সকলের সঙ্গে না থেকেই উপায়টাই বা কী? আমি একজন অত্যন্ত সাধারণ সরকারি চাকুরে। কলকাতার বাড়িতে মা, বাবা, 2 দাদা আর নিঃসন্তান কাকু কাকিমা নিয়েই আমার সংসার। সকলেরও আমার রোজগারে মিলেমিশে রীতিমতন সচ্ছলভাবেই দিন কাটছিল। কিন্তু সচ্ছলতাই তো আর সংসারের একমাত্র কাম্য বস্তু নয়, বিশেষত পরমাদের মতন মেয়েদের কাছে। সিনেমা দেখতে যাওয়া নিয়ে, পুজোর খরচ নিয়ে, মায়ের ঠাকুর ঘরে বাতি দেওয়া নিয়ে, ছোট বোনের বাচ্চা হওয়ার সময় বোন ভগ্নিপতির আমাদের বাড়িতে দীর্ঘদিন থাকা নিয়ে, এমনকি কাকার গর্ব, কাকিমার দেমাগ, এসব নিয়ে পরমার মনের মধ্যে একটা চাপা অসন্তোষ আর টেনশন ক্রমশই এমনভাবে পুঞ্জীভূত হয়ে উঠেছিল যে বদলির অর্ডারটা আসায় হাতে যেন চাঁদ পেয়েছিলাম আমরা। পরমা এই প্রথম আলাদা সংসার পেল বিষ্ণুপুরে এসে। আমাদের একমাত্র মেয়ে মিনিকে নিয়ে আমাদের 2 ঘরের 2.5 জনের সংসার পেয়ে
সত্যিই খুব খুশি হয়েছিল পরমা। অফিস যাওয়ার আগে যখন থলে হাতে বাজারে যেতাম, পরমা তাড়াতাড়ি চা করে দিয়ে বলতো, এই শোনো, আজ একটু সজনে ডাঁটা এনো তো, আর হ্যাঁ, সঙ্গে এক ফালি কুমড়োও নিয়ে এসো, বুঝেছ? ওর এসব ছেলে মানুষই আর স্টোভের আঁচে লাল মুখে এসব গিন্নিবান্নি কথা শুনে আমার বড্ড অবাক লাগতো। আমি যা মাইনে পাই তাতে রোজ মাছ খাওয়া সম্ভব নয়, কিন্তু পরমার গিন্নিপনাতে ধোকার বা ছানার ডালনা, ধনেপাতা দিয়ে লাউ বড়ির তরকারি আর নিত্য নতুন নিরামিষ পদ খেয়ে খেয়ে মাছের শোক প্রায় ভুলতেই বসেছিলাম। পরমা একে একে তাদের বাড়ির সমস্ত স্পেশালিটি রান্না রেঁধে এবং আমায় খাইয়ে আমাকে দত্তবাড়ির রন্ধন ঐতিহ্যে বিশ্বাসী করে তুলল। বোসবাড়ির রান্নার স্বাদ প্রায় ভুলতেই বসেছিলাম আমি। মাঝে মাঝে আমার মন যেন কেমন করত। মায়ের পেটে একটা টিউমার আছে, এক্সরে করার কথা ছিল, হলো কিনা কে জানে। দাদারা সব ব্যস্ত মানুষ, তাদের অত সময় নেই হাতে। মাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া, হাসপাতালে যাওয়া, এসব আমারই তো কাজ ছিল। এছাড়া আসবার আগে দেখে এসেছিলাম বাবার ব্লাড সুগারটাও খুব বেড়েছিল। বাবা গুড় খেতে ভীষণ ভালোবাসেন, মায়ের কোনো কথা কানেই নেন না। এখনো গুড় খেয়ে যাচ্ছেন কিনা কে জানে। নিজের পরিবার ছেড়ে এসে প্রায় মনে হতো যে সুখ আর আরাম বোধহয় এক জিনিস নয়। আরও মনে হতো যে আমরা যতই ইংরেজি শিখে থাকি না কেন, যতই স্বতন্ত্র সংসারে বিশ্বাস করি না কেন, আমাদের অস্তিত্ব ওই যৌথ পরিবারের অনেক গভীরেই প্রথিত আছে। কিন্তু পরমার সুখোজ্জ্বল মুখের দিকে চেয়ে কিছুই বলতে সাহস পেতাম না। মিনিটাও তার দাদু দিদাকে বড্ড মিস করত। মিনি যতদিন না পর্যন্ত স্কুলে ভর্তি হয় ততদিন বাবাই তো ওকে রোজ সকালে পড়তে বসাতেন, বাবাই ওর অক্ষর পরিচয় করান, আর মা ঠাকুমার ঝুলি থেকে গল্প পড়ে শোনাতেন মিনিকে। মিনি যখন আরও ছোট ছিল, একদিন সন্ধেবেলা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিল, আজও মনে আছে। দাদা তখন অফিস থেকে ফিরছিলেন দারুণ ইস্তিরি করা একটা দামি বাদামি রঙের স্যুট পরে। দাদা দৌড়ে এসে ছাদে ফুলের টবের জন্য শুকোতে দেওয়া গোবর মাখা জুতো শুদ্ধ মিনিকে বুকে তুলে নিয়েছিলেন ভয়ার্ত চিৎকার করে। আমি সিঁড়ির মুখে দৌড়ে গিয়েই দেখেছিলাম বাবা, মা, কাকা, কাকিমা, দাদা, বৌদিরা সকলে ভিড় করে আছে মিনির চারপাশে। কাকা পায়জামা আর হাত কাটা গেঞ্জি পরে বারান্দার লম্বা হাতলওয়ালা ইজি চেয়ারে বসে সিগার খাচ্ছিলেন। ওই অবস্থাতেই মিনিকে দাদার কোল থেকে ছিনিয়ে নিয়ে ট্যাক্সি করে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলেন। কাকার সঙ্গে মেজদা আর পরমাও গিয়েছিল। তখন সিঁড়ির মুখে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার হঠাৎই মনে হয়েছিল যে আমার মাত্র 5,000 টাকার লাইফ ইন্স্যুরেন্স থাকলেও আসলে আমার স্ত্রীর এবং আমার কন্যার জীবন দারুণভাবে সুরক্ষিত আমার এই বাড়িতে। সেই রাতে একা ঘরে বসে বড্ড অপারগ মনে হয়েছিল নিজেকে। আমাদের বাসস্থানের মালিক যেই কাকাকে ভীষণ দাম্ভিক বলে মনে করতাম, যেই বর্দাকে হৃদয়হীন চালিয়াত বলে মনে করতাম, আর যেই মেজদাকে স্বার্থপর বলে বিশ্বাস করতে আরম্ভ করেছিলাম, তাদের চরিত্রেরও যে আরও অন্যান্য দিক রয়েছে সেদিন সেটা বুঝতে পেরেছিলাম। যাকে এসব কথা, আজ পরমার মামাতো দাদা বৌদি আসবেন আমাদের এখানে বেড়াতে। আজ মাসের 25 তারিখ। কাল মানিব্যাগে দেখছিলাম মাত্র 30টা টাকা পড়ে আছে। ওরা ভীষণ বড়লোক, দুজনেই ডাক্তার, কলকাতায় নিজেদের বাড়ি গাড়ি আছে। পরমার নিজের দাদার তো তেমন সামর্থ্য ছিল না, ওর এই দাদাই খরচাপাতি করে পরমার বিয়ে দিয়েছিল। বাজারে গিয়ে আজ 20টা টাকা খরচ হয়ে গেল, কিন্তু বাড়ি ফিরে থলে উপর করে রান্নাঘরের বারান্দাতে যখন ঢেলে দিলাম
তখন পরমার মুখটা কালো হয়ে গেল। বেশি কিছু বলল না, শুধু বলল, আজ দেখছি অনেক বাজার করেছো তুমি। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে ওর দাদা বৌদির জন্য আমি আরও অনেক কিছু বাজার করব বলে ও ভেবেছিল। আমার বড্ড লজ্জা লেগেছিল আর দুঃখও হয়েছিল খুব। পরমা জানলার পাশে বসে ইউক্যালিপটাস বনের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। বড্ড উদাস দেখাচ্ছিল ওকে। হঠাৎ মুখ ফিরিয়ে আমায় বলল, এই শোনো, অমন হাওয়াতের মতন যাবার দরকার নেই। হাওয়ায় শার্ট আর প্যান্ট বের করে দিচ্ছি, পরে যাও। আর হ্যাঁ, আমি চা করে দিচ্ছি, চাটা খেয়েই যাও। না থাক, আমি বাস স্ট্যান্ডেই খেয়ে নেব। কত যেন বড় লোক, ভাব দেখলে হাসি পায় আমার। আমার গাটা জ্বলে উঠল, আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে রইলাম। বাস প্রায় ঘণ্টাখানিক লেট করে এলো সেদিন। যখন সন্ধ্যের অন্ধকারে বাড়ি ফিরলাম, তখন দেখি বাড়ির সামনে একটি ঝকঝকে কালো ফিয়াট গাড়ি দাঁড়িয়ে আছে। কে যেন গাড়িতে বসে আছে, ড্রাইভার হবে বোধহয়। আমি ভেতরে ঢুকতেই বৌদি বললেন, কি হে জয়ন্ত, আমরা তো লিখেইছিলাম যে গাড়িতে আসবো, তুমি খামোখা বাস স্ট্যান্ডে যেতে গেলে কেন? এই জয়ন্ত, এখানে কেন এসেছি বলো তো? পরমার সংসার দেখতে। না মানে হ্যাঁ, তা তো বটেই, তবে সেটা আসল কারণ নয়। আসল কারণ হলো বালুচরি শাড়ি। কি নিয়ে যাবে তো দোকানে? হ্যাঁ নিশ্চয়ই, কেন নিয়ে যাব না, কিন্তু তার তো শুনেছি অনেক দাম। তা তোমার বৌদিটি কি আর কম দামি হে জয়ন্ত? না না, তা তো বটেই। থাকবেন কদিন? কেন, বেশি দিন থাকলে তোমার আপত্তি আছে বুঝি? আরে না না, কি যে বলেন, সে কথা বলিনি। রবিদা বললেন, পরশু ভোরে ব্রেকফাস্ট খেয়ে চলে যাব, বুঝেছ? আমার আবার বিকেলে একটা অপারেশন আছে বেলভিউতে। খুব বড় মারোয়ারি ব্যবসাদারের একমাত্র মেয়ের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন। কাজ বেশি কিছু নয়, কিন্তু ভালো মাল করিয়াছে, বুঝেছ? ভালো ছাত্র না হলে ডাক্তার হওয়া যায় না, সে কথা জানতাম যে ডাক্তারদের প্রফেশন সবচেয়ে নবেল প্রফেশন। কিন্তু রবিদার কথা শুনে আর হাবভাব দেখে ঠিক বোঝা গেল না উনি ডাক্তার নাকি লোহা লস্করের ঢালাইওয়ালা। যাকে, ওদের চাটা খাওয়া হয়ে গেলে রবিদার এক বন্ধুর ভাই আছেন যিনি এখানকার এসডিও, তার সাথে দেখা করতে গেলেন। ওরা চলে যেতেই পরমা আমায় বলল, শোনো, তোমার মতন এমন ছোট লোক না আমি দ্বিতীয়টা দেখিনি। অমন করে কেউ অতিথিকে জিজ্ঞেস করে যে কদিন থাকবেন, কেন কথাটা কি অন্যভাবে একটু বলা যেত না? তোমার জন্য আমার লজ্জায় একেবারে মাথা কাটা যায়। আমি আর কিছু না বলে বাইরে গিয়ে বসলাম অন্ধকারে। পরমা একটু পরে এসে বলল, এই শোনো, রাম সিং আমাদের অনেক দিনের ড্রাইভার, বুঝেছ? ওকে খাতির যত্ন না করলে চলবে না। দাদা বৌদি আর আমি আমাদের ওই শোবার ঘরটাতেই শুয়ে পড়ব। তুমি বরং মিনিকে নিয়ে বারান্দার এই চৌকিটাতেই শুয়ে যেও, আর মিনির ঘরটা রাম সিংকে ছেড়ে দিও, বুঝেছ? ঠিক আছে, তাই হবে। রবিদা আর বৌদি প্রায় রাত 11টায় ফিরলেন এসডিওর বাড়ি থেকে। বড়মা রান্নাবান্না সেরে বসে বসে হাই তুলতে তুলতে মিনির পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। ওরা আসতেই আবার খাবারটা আবার গরম করে সকলে মিলে খেতে বসা গেল। পরদিন প্রভিডেন্ট ফান্ড থেকে 200 টাকা ধার নিলাম, আর সকালে বাজার করলাম পাশের বাড়ির মুখার্জিবাবুর কাছ থেকে ধার করে। সকালে বৌদি বলেছিলেন একটু চিকেন আনতে, আর বড় রুই মাছ পেলে তাও আনতে। উনি নাকি অনেক দিন মুড়ি ঘন্ট খান না। বাজার সেরে কোনো রকমে খেয়ে দিয়ে আমি অফিসে গেলাম। পরমা আমাকে বলল, এই শোনো,
তোমাকে শাড়ির দোকানে নিয়ে যেতে হবে না, আমি তো চিনি। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি ওদেরকে শাড়ির দোকানে নিয়ে যাব। অফিস থেকে ফিরে দেখলাম পরমা গলদঘর্ম হয়ে রান্না করছে, আর মিনিটা ভর সন্ধেবেলাতে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি বললাম, পরমা, এক কাপ চা খাওয়াতে পারো? পরমা বলল, হ্যাঁ, তুমি মুখ হাত ধুয়ে নাও, আমি এক্ষুনি করে দিচ্ছি। পরমার গলার স্বরটা আজ অন্যরকম শোনালো। পরক্ষণে ও বলল, জানো, ঢের ঢের ছোট লোক দেখেছি, কিন্তু এমনটি দেখিনি বাপু। খালি বড় বড় কথা আর জালিয়াতি, চক্ষু লজ্জা বলে কোনো ব্যাপার নেই গো। দেখছি লোক নেই, জন নেই, আমি একাই রান্না করছি, বাসন মাজছি, একটু সাহায্য তো করতে পারতো বৌদি। মেয়েটাকে সঙ্গে নিয়ে গেল, একটা চকলেট পর্যন্ত কিনে দিল না জানো। নিজে তিনটি বালুচুরি শাড়ি কিনলো ২৫০০ টাকা দিয়ে। আমি বুঝলাম ওর কোথায় লেগেছে। আমি কিছু বলার আগেই পরমা আবার বলল, এই যে বড় রুই মাছ আর চিকেন কিনলে, তুমি টাকা পেলে কোথায় গো? ঠিক আছে পরমা, ছাড়ো না। তোমার মনটা দেখছি বড় ছোট হয়ে গেছে। হেরা আসবেন বলেই না তুমি কতদিন ধরে অপেক্ষা করছিলে। ও তুমি বুঝবে না গো, তুমি বুঝবে না। আমার নিজের জন্য আমার ভাবনা নেই, কিন্তু জানো, আমি সব বুঝতে পারি। জানো, তুমি গরিব বলে ওরা তোমার কাছে বড়লোকি দেখাতে এসেছে। অথই যদি বড়লোকি চাল, তাহলে তো এসডিওর বাড়িতে গিয়ে উঠলেই পারতেন। আমি বললাম, ঠিক আছে, ওরকম করো না, ওরা তোমার কত আপন লোক। আমি তো আনন্দই পেলাম, আমি তো যা করেছি হাসি মুখেই করেছি। পরমা মুখ তুলে অনেকক্ষণ আমার দিকে চেয়ে রইল বড় বড় চোখ করে। তারপর বলল, যাও শিগগিরই মুখ হাত ধুয়ে এসো, জলখাবার খেয়ে নাও। বাথরুম থেকে এসে জলখাবার খেতে খেতে আমি বললাম, ওরা গেলেন কোথায়? বাঁকুড়া পোড়ামাটির ঘোড়া কিনতে। তারপরে আমার সামনে এসে আমার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, তুমি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ধার করেছ তাই না? হ্যাঁ, তাতে কি হয়েছে? কত টাকা ধার করেছ? 200। 200? ইস, না, তোমার উপর বড় অত্যাচার করা হলো গো। আমি খুব অবিচার করলাম তোমার উপর। আমার গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে এলো। আমি বললাম, ঠিক আছে, ওরকম করো না, ওরা তো তোমার কত আপনজন তাই না? তা আমি তো ওদের জন্য করবই। না, তুমি নিজের উপর খুব অন্যায় করেছো জানো। রবিদার বৌদি চলে যাবার কদিন বাদে অফিসে বাবার হাতে লেখা একটি পোস্ট কার্ড পেলাম। বাবা লিখেছেন, রমেনের পীড়াপিড়িতে আমি ও তোমার মা এই মাসের 30 তারিখে বিষ্ণুপুরে যাইতেছি। রমেন তাহার অফিসের গাড়ি দিয়া বন্দোবস্ত করিয়া দিয়াছে। সেই গাড়ি আমাদের সহিতই থাকিবে। আমরা 3 দিনের জন্য যাইতেছি। সাক্ষাতে আর সমস্ত খবর দিব। আশা করি তুমিও পরমা কুশলেই আছো। মিনিকে আমার আদর জানাইও। বাবা মা আমার কাছে আসছেন, এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে? কিন্তু এই যে কত বেদনাদায়ক, তা একমাত্র এক অযোগ্য ছেলেই বুঝতে পারে। নিজের অযোগ্যতার কারণে বাবা মায়ের জন্য যা যা করা উচিত তা না করতে পারার যে কি দুঃখ, তা আমি সেই মুহূর্তে প্রথম অনুভব করলাম। আর যোগ্য হতে পারিনি বলে নিজেকে অভিসম্পাত দিলাম। পরমা গত 2-3 দিনের অক্লান্ত পরিশ্রমে বেশ অসুস্থ হয়ে পড়েছে। ওর একটা অ্যালার্জির মতন হয়, হাঁপানির টানের মতন ওঠে, সেইটাই উঠেছে। পাছে আমার খরচ বেশি হয়, তাই কিছুতেই অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যাইনি।
হোমিওপ্যাথির কাছ থেকে ওষুধ এনে এনে খাচ্ছে। এরই মধ্যে আবার বাবা মা আর বড়দার অফিসের ড্রাইভার। এ খবর আমি পরমাকে দেব কি করে? তার চেয়ে বরং ওরা আসুন, যেন আচমকা এলেন। আমি মিথ্যে করে বলবো যে আমি চিঠিই পাইনি। সে রাতে পরমা খুব কষ্ট পেল। আমি ওর বুকে পিঠে হাত বোলাতে গিয়েছিলাম রাতে উঠে। আমাকে ও খুব বকল, বলল, এই কাল কি তোমার অফিস নেই? যাও তুমি ঘুমাও গিয়ে। আমার আর কি কাজ? আমি তো সারাদিন বাড়িতেই থাকবো, তুমি যাও ঘুমো। চলে যেতে যেতে মিনির ঘুমন্ত মুখে আমার চোখ পড়ল। মেয়েটার মুখের দিকে চাইলেই বড্ড কষ্ট হয় আমার। বুকের ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে ওঠে। বড় কষ্ট দেওয়ার জন্যে ভুল করে ওকে আমরা এই পৃথিবীতে নিয়ে এসেছি। এতটুকু শিশু, ওর কি দোষ? আমার অযোগ্যতার জন্য ওকে ভালো খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, ভালো শিক্ষা দিতে পারবো না, না পারবো ভালো বিয়ে দিতে। কিন্তু যোগ্যই হই আর অযোগ্যই হই, বাবা তো বাবাই হয়, তাই না? বড়লোক বা গরিবই হোক, সব বাবা মায়ের কাছে সন্তান তো সন্তানই হয়। বাবা মায়ের যেদিন আসবার কথা ছিল, আমি সেদিন ইচ্ছে করেই বাড়িতে দেরি করে ফিরলাম। কারণ জানতাম ওরা নিশ্চয়ই সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরোবেন আর বিকেল নাগাদ আমার এখানে পৌঁছে যাবেন। আজ আমার ভূমিকা অযোগ্য বাবার নয়, এক অযোগ্য ছেলের। বাড়ির সামনে দূর থেকে একটা অ্যাম্বাসেডর গাড়ি দেখতে পেলাম। বাড়ির কাছাকাছি আসতেই গল্প, হই হই, হাসি শুনতে পেলাম। বাড়ি ঢুকে অবাক হওয়ার ভান করে বললাম, এ কি তোমরা? বাবা বললেন, কেন চিঠি পাসনি? চিঠি? কিসের চিঠি? না, আমি তো কোনো চিঠি পাইনি। না, এ দেশটার কিচ্ছু হবে না। আমার ভয় ছিল মাকে নিয়ে। বিয়ের পর থেকে একদিনের জন্যেও মায়ের সঙ্গে পরমার ঠিক বনিবনা হয়নি। কারণটা আমার সম্পূর্ণই অজ্ঞাত। স্ত্রী চরিত্র নাকি দেবতারাই বুঝতে পারেন না, তাই আমার পক্ষেও এর রহস্য আবিষ্কার করা অসম্ভব ছিল। মায়ের এই হঠাৎ আগমন পরমা ঠিক কীভাবে নেবে এবং মায়ের সবচেয়ে আদরের ছেলেকে তার কাছ থেকে নিয়ে এসে পরমার এখানে সংসার পাতার অপরাধও মা যে ঠিক কীভাবে নেবেন আমার তা জানা ছিল না। কিন্তু ঘরে ঢুকে আমি যা দেখলাম তাতে নারী চরিত্র সম্বন্ধে আমার যতটুকু জ্ঞান ছিল বলে আমি জানতাম সেটাও ধূলিসাৎ হয়ে গেল। আমি দেখলাম মা রান্না করছেন আর পরমা তার পাশে বসে তরকারি কাটছে, আর মিনি বাবার কোলে বসে গল্পে মশগুল। সবাই হাসছেন, সবাই গল্প করছেন। পরমা খুশি হয়েছে সবচেয়ে বেশি। যে মায়ের সাংসারিক কর্তৃত্ব থেকে মুক্তি পাবার জন্য সে ব্যাকুল হয়ে এখানে পালিয়ে এসেছিল, সেই মায়ের হাতে হাতা খুন্তি তুলে দিয়ে এই মুহূর্তে সে যেন পরম নিশ্চিন্ত বোধ করছে। মাকে বললাম, মা, কি রাজ্য? মা বললেন, খোকন, তুই কতদিন আমার হাতের খিচুড়ি খাস না বাবা, তাই এসেই তোর জন্য খিচুড়ি রাঁধতে বসেছি রে। বাবা ফোড়ন কাটলেন। বুঝলে পরমা, এবার আমরা দুজনে নো ব্যার। খিচুড়ি ভক্ত মা আর ছেলে একসঙ্গে হয়েছে তো, এবেলা ওবেলা খিচুড়ি চলবে এখন। মা বললেন, জানিস খোকন, তুই কড়াইশুঁটির চপ খেতে ভালোবাসিস, তাই বড় খোকা টিনের কড়াইশুঁটি দিয়ে দিল আমার সঙ্গে। বড় বৌমা বলল, মা, আপনি গিয়েই খোকনকে খিচুড়ি আর কড়াইশুঁটির চপ রেঁধে খাওয়াবেন। দুটো ছেলে মানুষ যে কি করছে, কি রাঁধছে, কি খাচ্ছে, ভগবানই জানেন। বাবা বললেন, খোকন, তোর আর পরমার জন্যে রাধু দুটো ফোল্ডিং ইজি চেয়ার দিয়ে দিয়েছে রে।
তোরা দুজনে বসে গল্প করবি, খবরের কাগজ পড়বি। তুই যে চেয়ারটাতে বারান্দায় বসে খবরের কাগজ পড়তিস, রাধু সেই চেয়ারটা দেখে রোজ বলতো, খোকনের বিষ্ণুপুরের কোয়ার্টারে এই যে চেয়ারের অভাবে ওর নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে দাদা, তাই চেয়ারটাই পাঠিয়ে দিয়েছে গাড়ির মাথায় করে। রাধু অর্থাৎ আমার কাকা। কাকা যে আমার মতন অপদার্থ কেরানি ভাইপোটিকে নিয়েও এতখানি ভাবতে পারেন তা আমার স্বপ্নেরও বাইরে ছিল। আমার চোখের পাতা ভারী হয়ে এলো। কত যে জিনিস এনেছেন বাবা মা। পরমা কই মাছ ভালোবাসে, তাই মেজ বৌদি হাঁড়িতে করে কই মাছ পাঠিয়ে দিয়েছে। পরমা বলল, মা 3 দিন থাকলে কিন্তু হবে না, বর্দার গাড়িটা পাঠিয়ে দিন কালই। ও চিঠি লিখে দেবে ড্রাইভারের সঙ্গে, আপনি আর বাবা আমাদের সঙ্গে 1 মাস থাকবেন। এসে যখন পড়েইছে তখন 1 মাসের আগে কিছুতেই ছাড়ছি না, কোনো কথা আমি শুনবই না। বাবা শুনেছেন তো? বাবা বললেন, এখন তো আর আমার কোনো মত নেই মা, তোমার সংসারে এসেছি, তুমি যা বলবে তাই শুনব। কত দিন কত বছর পরে সে রাতে যে কত আনন্দ করলাম তার কি বলবো। মিনিটা রাত 12টা অবধি জেগে রইল। খাওয়া দাওয়ার পর মা ওকে নিয়ে প্রহ্লাদের গল্প বলে তবে ঘুম পাড়ালে। পরমা বাবা মা আর মিনিকে ওর ঘরটা ছেড়ে দিল জোর করে, কোনো কথাই শুনল না। আর বর্দার অফিসের ড্রাইভারকে মিনির ঘরের খাটে আদর যত্ন করে বিছানা করে শোয়ালো। বহু দিন পর, বোধহয় বহু বছর পর, পরমা আমার সঙ্গে শুলো এই ঢাকা দেওয়া বারান্দাতে। সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গিয়েছিল। উঠেই দেখি মা চায়ের জল চাপিয়ে বাইরে নতুন ইজি চেয়ারে বাবার পাশে বসে গল্প করছে। আমাকে দেখেই চা করে দিলে। পরমাকে দেখলাম না, ভাবলাম হয়তো সকাল সকাল চান টান করতে গিয়েছে। চায়ের কাপ নিয়ে বাইরে এসে দেখি গাড়িটাও নেই। বাবাকে জিজ্ঞেস করতে বাবা বললেন, পরমা নিয়ে গেল তো, বলল এক্ষুনি আসছি। পরমা? এত সকালে ওর কি কাজ? বাবা মা দুজনেই চিন্তান্বিত গলায় বললেন, তা তো জানি না রে খোকন। কেন, তুইও কিছু জানিস না বুঝি? আমি উত্তেজনা না দেখিয়ে বললাম, ঠিক আছে, ও এলেই জানা যাবে। মা বললেন, পরমার চেহারাটা যা খারাপ হয়েছে না রে খোকন, তার বলার নয় বাবা। লোকজন নেই, সব একা হাতে করতে হয়, অভ্যেস তো নেই। পারে নাকি এতটুকু মেয়ে, তার উপর আবার মিনিকে দেখা। একটু পরেই পরমা ফিরল, এক চ্যাঙ্গারি গরম গরম জিলিপি আর সিঙ্গারা নিয়ে। বাবাকে বলল, বাবা দেখুন, আমি আপনার জন্য গরম গরম জিলিপি এনেছি, আপনি জিলিপি খেতে ভালোবাসেন। তারপর ছোট একটা ঠোঙ্গা বার করে মাকে দিয়ে বলল, মা এটা আপনার জন্য। কি রে ওটা? দেখুন না, আপনি নিজেই খুলে দেখুন। ও মা, বোঁদে, বোঁদে তো আমি খুব ভালোবাসি রে মা। ভেতরে যাবার সময় পরমা আমাকে বলে গেল, এই শোনো, চাটা খেয়ে একটু ঘরে এসো তো, দরকার আছে। ভিতরে যেতেই শোবার ঘরের দরজা বন্ধ করে পরমা আমার হাতে অনেকগুলো 100 টাকার নোট আর অনেকগুলো খুচরো নোট দিল। তারপর ফিসফিস করে বলল, 1250 টাকা আছে, তার মধ্যে 5টা টাকা অবশ্য ওই জিলিপি টিলিপিতে খরচা হয়ে গেছে। এত টাকা তুমি কোথায় পেলে এত সকালে এত টাকা? শোনো, আমি না আমার একটা গয়না বেচে দিয়ে এলাম মধু শ্যাকরার কাছে। কি কি সাংঘাতিক কাণ্ড! হ্যাঁ, 7 সকালে গয়না বিক্রি করলে সংসারে অলক্ষ্মী আসে, তুমি জানো না? এই শোনো,
কি লক্ষ্মী আর কি অলক্ষ্মী আমাকে শেখাতে হবে না তোমার। এখন সরো, তাড়াতাড়ি দরজাটা খুলি, নইলে বাবা মা কি মনে করবেন বলো তো। ছি ছি, কেন এমন করলে তুমি পরমা? তুমি জানো কত ছোট করলে আমাকে তুমি। পরমা তখন হাসছিল, বলল, শোনো, বাবা মাকে আমি 1 মাস রাখবই আমাদের কাছে। শোনো, হয়তো তুমি একদিন অনেক বড় অফিসার হবে, হয়তো তুমি অনেক বড় লোক হবে একদিন, কিন্তু বাবা মায়ের জন্য কিছু করার সুযোগ আর নাও তো আসতে পারে। বাবা মার জন্য যা করবে ভগবান তার 10 গুণ তোমায় ফেরত দেবেন গো। ওহো, তাহলে 10 গুণ ফেরত পাবার জন্যই তুমি এই কাণ্ডটা করলে? পরমা এবার পরিপূর্ণভাবে হাসলে ওর গালে ভারী মিষ্টি একটা টোল পড়ে। বলল, আগে না স্যার, তোমাকে হারাবার জন্যই করলাম। তুমি কি ভেবেছ তুমি জিতে যাবে? আমিও কি জিততে জানি না? কিন্তু মিনির ভবিষ্যৎ এইভাবে চললে ওর কি হবে বলো তো? এবার পরমা আমার মুখের দিকে তাকিয়ে বলল, শোনো, নিজের বাবা মায়ের কারণে কারো ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয় এ কথা আমি মানি না, বিশ্বাসও করি না। আমি যা করেছি বেশ করেছি, আমার গয়না আমি যা খুশি করব। শোনো না গো, গয়না আবার হবে, ভগবান আবার দেবেন। একথা বলে দরজা খুলে ও রান্নাঘরে চলে গেল। আমি বাইরে এসে বাবার পাশে বসলাম। মা ভিতরে গেলেন পরমাকে রান্নায় সাহায্য করতে। কৃষ্ণচূড়া গাছের শিকড়গুলো চারিদিকে ছড়িয়ে আছে অনেক দূর পর্যন্ত। আমার বাবার পাশে আমি, আর আমার পাশে আমার মিনি। বাবাকে আজকাল বেশ বুড়ো বুড়ো দেখায়, চুলগুলো সবই সাদা হয়ে গেছে, দাঁড়ালে কেমন একটা কুজো কুজো লাগে। বাবার পাশে বসে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো যে প্রত্যেকটি দূরত্বের লাটাই নৈকট্যের সুতো এভাবেই গোটানো থাকে সব সময়। যেমন শিকড়ের মধ্যেই গাছের প্রাণ থাকে, তা শিকড় যত দূরেই যাক না কেন, বাবা মা আমি পরমা এবং মিনি এইভাবেই রয়ে গেলাম। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।